মুক্তিযুদ্ধের কয়েক বছর আগের কথা। বয়স তখন আমার 19 কিংবা 20 হবে। সংসারে হাল ধরতে পশ্চিম পাকিস্তানে পাড়ি দিয়েছিলাম। সেখানে করাচিতে একটি পোশাক কারখানায় চাকরি জোটে আমার। ভালো বেতনের চাকরি ছিল সেটা। সব কিছু ঠিকঠাকভাবে চলছিল। কোম্পানিতে দুপুরে খাবারের বিরতি ছিল 12টা থেকে 2টা পর্যন্ত। ফলে আমার খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রামও নেওয়ার সুযোগ ছিল। একদিন খাবার শেষে একটি গাছের নিচে বসে আছি আমি। হঠাৎ করে কেউ আমাকে বলল, ভাই আগুন হবে? মাথা তুলে দেখলাম সাদা শার্ট পরা সুশ্রী একজন যুবক দাঁড়িয়ে আছে। বয়সে আমার সমান বা 2-1 বছরের বড় হবে। গলায় তুলসী মালা দেখে বুঝলাম সে হিন্দু ছিল। আমি পকেট থেকে বের করে দিয়াশলাই দিলাম। সে একটা বিড়ি জ্বালিয়ে আমার পাশে বসলো। ছেলেটির নাম ছিল দীপক। সেও আমাদের কোম্পানিতে চাকরি করে। কিছুক্ষণ কথা বলে তা বুঝতে পারলাম। তার বাড়িও আমাদের জেলায়। ফলে সেদিনের পর থেকে তার সাথে আমার একটি ভালো সম্পর্ক তৈরি হয়। ভালো বন্ধুও বলা যায়। সেদিন পর থেকে ছেলেটির কথাবার্তা, আচার আচরণ আমাকে সবসময় মুগ্ধ করত। কাজ শেষেও আমরা প্রায় সময় একসাথে চলাফেরা করতাম। এভাবে প্রায় অনেক দিন কাটলো। একদিন দুপুরের ঘটনা। কারখানা থেকে একটু দূরে একটি বট গাছের নিচে আমরা খাবার খাচ্ছিলাম আর মাঝে মধ্যে 2-একটা কথা বলছিলাম। হঠাৎ খেয়াল করলাম সে খাবার নামিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর পর সে বমি করতেছে। সেদিন পর থেকে তার অবস্থা প্রায় খারাপ হতো। 10 থেকে 12 দিন পর কারখানায় তার আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন প্রায় সে বিছানায় শুয়ে থাকে। শরীর একদম কুচকুচে কালো হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে প্রচণ্ড জ্বর আসতো। জ্বরের বেগে সে কি জানি বিড়বিড় করত, মন্ত্রপাঠের মতো। খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। জোর করে কিছু খাওয়ালে কোনোদিন রক্ত বমিও করত। সবাই মিলে ডাক্তার বৈদ্য অনেক দেখিয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। ছেলেটিকে দেখলে অনেক মায়া হতো। দুঃখে আমার বুক ভাসত। কি ছিল ছেলেটি আর সে কি হয়ে গেল বলতে লজ্জা নেই। তার এই অবস্থা দেখে আমি মাঝে মধ্যে মেয়ে মানুষের মতো লুকিয়ে কান্না করতাম। প্রবাস জীবনে সে যে ছিল আমার প্রথম বন্ধু। আমার কত দুঃখের সঙ্গী হয়েছিল সে তার ইয়াত্তা নেই। একদিন মনে মনে ঠিক করলাম এখানে আর না, তাকে নিয়ে দেশে ফিরে যাব। ওইখানে ভালো কবিরাজ দেখাবো। যেইভাবে সেই কাজ। দেশে এসে তার পরিবার পরিজন অনেক চিকিৎসা করিয়েছিল। কয়েকবার তার সাথে আমিও গিয়েছিলাম। এক কবিরাজ বলেছিল তার দিকে এক ডাকিনীর কুনজর পড়েছে। এই ডাকিনী অতি ভয়ঙ্কর। তার থেকে রেহাই পাওয়া খুব দুষ্কর। সেই কবিরাজ রাঙামাটির একজন মস্ত বড় তান্ত্রিকের খোঁজ দেয়। তাকে বাঁচানোর শেষ চেষ্টায় আমরা পাড়ি দিলাম রাঙামাটি। সেই তান্ত্রিকের আস্তানা খুঁজে বের করতে বেশি সময় লাগলো না। টিলার উপর একটি ছোট ঘরে তান্ত্রিক মহাশয়ের আস্তানা। বাড়ির আঙিনায় প্রবেশ করে দেখলাম জটাধারী এক সাধু বাবা বসে আছেন, হাতে গলায় রুদ্রাক্ষ মালা। অনুমান করলাম ইনি সেই জন যার সন্ধানে এত দূর থেকে এসেছি আমরা। আমার সাথে ছিল আমার বন্ধু ও তার বড় ভাই, সাথে তার এক কাকা। জটাধারী বাবার মূর্তি দেখে উগ্র মেজাজি মনে হলেও কথা বলে বুঝলাম তিনি অত্যন্ত শান্তশিষ্ট একজন ব্রাহ্মণের ছেলে। তিনি আমাদের সামনের ঘরে বসতে বলে ভেতর চলে গেলেন। ঘরটি পরিপাটি করে গোছানো। খাটের উপরে দেওয়ালে কয়েকটি কালী মূর্তির ভয়ঙ্কর ছবি। খাটের সামনে একটি চেয়ারে দীপককে বসালাম। তার একটু দূরে আমরা একটি তক্ত বসে বসলাম। পুরো ঘর জুড়ে একটি অতিমিষ্ট গন্ধ। পরিবেশ যতই শান্তশিষ্ট হোক, আমার মনে এক অজানা আতঙ্ক বিরাজ করছিল। বাকিদের দেখলাম নির্ভয়ে বসে রয়েছে। কিছুটা সাহস নিয়ে আমিও শক্ত হয়ে বসে পড়লাম। ভেতর থেকে নারী কণ্ঠ শুনে বুঝতে পারলাম অন্দরে একটি সুখী পরিবারের বাস। অবশ্য ঘর থেকে প্রথমে আমি অনুমান করেছিলাম পুরুষ মানুষকে দিয়ে আর যাই হোক ঘর গোছানো হয় না। গোছালেও তার স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না। কিছুক্ষণ পর মহাশয় আমাদের কাছে আসলেন। খাটের উপর বসে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে অতি মনোযোগ সহকারে দীপকের আপাদ মস্তক দর্শন করলেন। তার চেহারায় স্পষ্ট গম্ভীরতার ছাপ। খাটের মাথার দিকে মাটির দেয়াল খোদাই করা একটি আলমারি। সেখানে কিছু পুরনো বই সাজানো। বয়সের ভারে বইগুলো তামাটে বর্ণ ধারণ করেছে। সেখান থেকে খুঁজে একটি বই নিয়ে তিনি ধুলো ঝেড়ে পৃষ্ঠা উল্টে উল্টে দেখতে লাগলেন। পুরো ঘর জুড়ে শুনশান এক নীরবতা কাজ করছিল। মাঝে মধ্যে শুধু তান্ত্রিকের পৃষ্ঠার উল্টানোর খচখচ আওয়াজ। দীপকের দিকে চোখ দিয়ে দেখলাম সে মাথা নিচু করে বসে আছে।
একবার সন্দেহ হলো সে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ এভাবে চলার পর তান্ত্রিক মুখ তুললেন। তার গুরুগম্ভীর কণ্ঠস্বর ঘরের সকল নীরবতা ভেঙে চুরমার করল। তিনি বলতে লাগলেন, যতটুকু বুঝতে পেরেছি তার উপর কোনো এক ভয়ঙ্কর অপদেবীর কুনজর লেগেছে, এবং এও বুঝতে পারছি এই ডাকিনী থেকে সহজে রক্ষা পাওয়া যাবে না। এরপর দেখলাম দীপকের বড় ভাই তান্ত্রিকের হাত ধরে প্রায় কান্না করে অনুনয় বিনয় করতে লাগলেন, যেভাবে হোক আমার ভাইকে বাঁচান। এমন দৃশ্য দেখলে চোখ অন্যদিকে ফেরাতে হয়, না হলে নিজের অশ্রু গড়িয়ে পড়ার লজ্জায় লুকানো যায় না। আমিও তাই করলাম। খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে আছি। তান্ত্রিক আমাদের আশ্বাস দিলেন আর দীপকের হাতে একটি মাদুলি পরিয়ে দিলেন। আগামী 7 দিন পর অমাবস্যা, সেদিন আমাদের আসতে বললেন। তান্ত্রিক জানিয়ে দিয়েছেন সেদিন হয়তো ডাকিনীর বিনাশ, নয়তো দীপকের ভবনীলা সাঙ্গ। দেখতে দেখতে 7 দিন কাটল। তান্ত্রিকের দেওয়া মাধুরীতে কোনো কাজ হয়েছে বলে মনে হলো না। আমরা 4 জন সকাল সকাল রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছে দেখলাম উঠানের এক কোণে একটা 4 কোণা আকারের উঁচু আসনে তান্ত্রিক চোখ বুজে বসে আছে। পরে জানতে পারলাম সেটি পঞ্চমুণ্ডের আসন। মাথার জটা খোলা, চুল থেকে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মনে হয় সদ্য স্নান সেরে এসে বসেছেন তিনি। কিছুক্ষণ পর চোখ খুললেন। আমাদের ঘরের ভেতরে নিয়ে যাওয়া হলো। আমার চোখের সামনে আবার সেই রহস্যময় ঘর, পরিচিত মিষ্টি সুঘ্রাণ। আমরা আগের মতো আবার একইভাবে বসে পড়লাম। পর্দার আড়ালে কেউ একজন চায়ের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। জলখাবার শেষে তান্ত্রিক মহাশয় তার ভারী কণ্ঠে বলতে শুরু করলেন, কিছুক্ষণ পর রোগীর মঙ্গলের উদ্দেশ্যে আমি একটি যজ্ঞ করব, আর সন্ধ্যার পর চূড়ান্ত কাজ শুরু করব। তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও। যজ্ঞ শুরু হওয়ার পর দীপকের শরীরে আরও খারাপ হতে লাগলো। দাঁড়ানো বা বসে থাকার ক্ষমতাটুকু সে হারিয়ে ফেলল। একসময় আমরা তাকে শুইয়ে দিলাম। বিকেলবেলা তান্ত্রিককে দেখলাম পঞ্চমুণ্ডের আসন সাজাচ্ছে। তার সামনে আরও একটি আসন, তবে এটা ত্রিকোণ। অনুমান করলাম এখানে দীপককে বসানো হবে। দেখতে দেখতে সন্ধ্যা এসে উপস্থিত হলো। বাড়ির মেয়েদের বলা হলো যাতে কেউ বাড়ির বাইরে পা না দেয়, যতক্ষণ না তিনি পরবর্তী নির্দেশ দিচ্ছেন। এবার দেখলাম তান্ত্রিকের সাথে আরও একটি ছোকরা কাজ করছে। পঞ্চমুণ্ডের বাইরে 4টি কলা গাছ লাগানো হলো। চাল, নারকেল, জবা ফুল, ডিম, কাঁচা ঘাস, সিঁদুর, ঘি, আগরবাতি, মোমবাতি, আরও কত জানা অজানা উপকরণ দিয়ে চারদিক সাজানো। দেখতে দেখতে অমাবস্যার অন্ধকার ঘনিয়ে এলো। তান্ত্রিক মহাশয় নতুন গেরুয়া জামা পরে পঞ্চমুণ্ডের আসনে বসলেন। তার ঠিক সামনে আগুন জ্বালানো হলো। আগুনের পাশে দীপককে বসানো হলো। আমরা 3 জন কয়েক হাত দূরে বসেছি। আমাদের চারপাশেও গণ্ডি কাটা হলো। যত কিছু হোক, বের হওয়া যাবে না। ছোকরাকে দেখলাম তান্ত্রিকের পাশে বসে তার হাতে হাতে জিনিসপত্র যোগান দিচ্ছে। এরপর তান্ত্রিকের মন্ত্রপাঠ শুরু হলো। দীপক মাথা নিচু করে বসে আছে। তার সামনে রান্না করা কিছু খাবার রাখা হলো। মন্ত্রপাঠ চলছে, কিন্তু দীপক খাওয়া দাওয়া তো দূরের কথা, মাথাও তুলছে না। তবুও সামনে তান্ত্রিক একের পর এক মন্ত্রপাঠ করেই যাচ্ছেন। দীপকের কোনো সারা শব্দই নেই। বুঝতে পারলাম ডাকিনী তান্ত্রিকের দেওয়া নৈবেদ্য গ্রহণ করবে না। তান্ত্রিক আরও উচ্চ স্বরে মন্ত্রপাঠ করতে লাগলেন। এবারে আগুনে ঘি আহুতি শুরু করলো। যতবার ঘি আহুতি দিচ্ছে ততবারই দীপক কেঁপে উঠছে। এবার দেখলাম দীপকের নিঃশ্বাস ভারী হলো। সেও একজন দক্ষ সাধকের মতো সাধনার ভঙ্গিতে নড়ে চড়ে বসেছে। মাথা কিন্তু তখনও তুলেনি। তান্ত্রিক ঘন ঘন ঘি আহুতি দিতেই লাগলেন। এবার দেখলাম তান্ত্রিকের আসল রূপ। দীপকের শরীরে থাকা অপদেবীকে কথা বলানোর জন্য তান্ত্রিক এক প্রকার গালি দেওয়ার মতো উচ্চস্বরের সংস্কৃত ভাষায় কিসব বলতে লাগলেন। সেদিন নিজ চোখে দেখতে পেরেছি ডাকিনী লীলা। হঠাৎ চারিদিকে জোরে বাতাস বইতে শুরু করলো। যজ্ঞের আগুন প্রায় নেবু নেবু অবস্থা। আমরা 3 জন প্রায় একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি। ছোকরা তান্ত্রিকের পাশে ভয়ে কাঁপছে। তান্ত্রিক তখনও সমানে মন্ত্র পাঠ করে যাচ্ছে। হঠাৎ কাছেই কোথাও যেন কান ফাটা একটা বজ্রপাত হলো। আমার প্রাণ প্রায় গলা অবধি বের হয়ে চলে এসেছিল। এত কিছুর পরও তান্ত্রিক বসে নেই। তিনি একের পর এক আহুতি দিচ্ছেন আগুনে। হঠাৎ ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের ধাক্কায় তান্ত্রিকের সাজানো সব লণ্ডভণ্ড হয়ে গেল।
তিনি প্রায় পঞ্চমন্ডির আসন থেকে ছিটকে পড়লেন। আগুন নিভে চারদিকে ছড়িয়ে পড়ল। এরপর কয়েক মুহূর্ত কিভাবে কাটলো আমার ঠিক মনে নেই। আমি দেখলাম তান্ত্রিক আবার আগুন জ্বালিয়ে আসনে বসেছেন, আর দীপক অট্ট হাসি হাসছে। সে কি ভয়ঙ্কর হাসিটাই ছিল, যেন কোনো নরকের প্রাণী স্বর্গের শীতল জল হাতে পেয়েছে। অবশেষে দেখলাম তান্ত্রিকের দেওয়া নৈবেদ্য ডাকিনী গ্রহণ করে কিছুটা শান্ত হয়েছে। সে যাত্রায় তান্ত্রিক ডাকিনীকে পরাজিত করে এবং এও বলেছিল যে কোনোদিন এই ডাকিনী আবার আসবে। দীপকের হাতে একটি তামার বালা পরিয়ে দিলেন তান্ত্রিক। কয়েক সপ্তাহ পর আমি দীপকের কাছে গিয়েছি। সে এখন প্রায় সুস্থ। সেদিন অনেকক্ষণ ছিলাম তার সাথে, বোধহয় শেষ দেখা তাই। এরপর মুক্তিযুদ্ধ শুরু হলো। একটি বছর আমাদের সাথে আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি। দেশ স্বাধীন হবার পর শুনি আমার সাথে শেষ দেখা হবার কয়েক সপ্তাহ পর সে আত্মহত্যা করেছে। মনের ভেতর হঠাৎ মোচড় দিয়ে উঠল। মনে হলো আমার মনটা বড়